আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে আমি দ্বিতীয় একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। গত ক্লাসে ট্যাগ কোশ্চেনের প্রথম অংশ আলোচনা করা হয়েছে। আজকে আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ পার্ট 2। তো গত ক্লাসে আমরা রুল 11 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে রুল 12 থেকে শেষ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। রুল 12 তে যেটা লিখেছি, কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ দেম, সাম অফ দেম, এভরি অফ দেম, মোস্ট অফ দেম এই শব্দগুলো কোনো একটি থাকে, তাহলে ওই সেন্টেন্সের সাবজেক্ট দে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তার একটা উদাহরণ দিয়ে আমরা চলে যাই যে কি আসলে কিভাবে আসলে দে হচ্ছে। তাহলে একটা সেন্টেন্স লিখেছি, অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, প্রত্যেকে খুব সৎ। তাহলে প্রথমে ট্যাগ কোশ্চেনের রুলস অনুযায়ী আমরা আর আগে ইউজ করব। কোথাও নেগেটিভ শব্দ অথবা নোট নেই, এইজন্য আমরা আগে নট দিব। আর নট, তারপরে যে কথাটি বললাম যে অল অফ দেম থাকলে এখানে দেখো অল অফ দেম আমাদের কমন পড়ে গেছে, তাহলে অল অফ দেম এর পরিবর্তে সাবজেক্ট দে বসিয়ে দেব ইনশাআল্লাহ। হয়ে গেছে আমাদের ট্যাগ কোশ্চেন। পরে আরেকটা উদাহরণ লিখেছি, মোস্ট অফ দেম ওয়্যার প্রেজেন্ট, তাদের প্রত্যেকেই সেখানে, অধিকাংশ সেখানে উপস্থিত ছিল, পাস্ট টেন্সে আছে। তাহলে অক্সিলারি ভার্ব এখানে ওয়্যার রয়েছে, আমরা ওয়্যারটি বসিয়ে দিব। তারপরে কোথাও নেগেটিভ বাচক শব্দ নেই, এইজন্য আমরা নট দিব, ওয়্যার নট। তারপর রুলস অনুযায়ী মোস্ট অফ দেম এর পরিবর্তে দে বসিয়ে দিব। তাহলে এটার অ্যানসার হয়ে গেছে ওয়্যার নট দে। রুল নাম্বার স্টার্ট। আচ্ছা, তাহলে প্রথম রোল নাম্বার 12 যেটা লিখেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে নিচে জানাবে, আমি সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রুল নাম্বার 13 তে দেখো লিখেছি, কোন সেন্টেন্সে যদি অল অফ আস, সাম অফ আস আগের মতোই শুধু দেম এর পরিবর্তে আস হয়ে গেছে, তাহলে অল অফ আস, সাম অফ আস, সাম অফ আস, তারপর এভরি অফ আস, নান অফ আস এই শব্দগুলো যদি কোথাও থাকে সেন্টেন্সের সাবজেক্ট আকারে, তাহলে আমরা সাবজেক্ট উই বসাবো। মাথায় রাখবা, সাবজেক্ট উই বসাবো। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝিয়ে দিই কিভাবে আসলে হচ্ছে। অল অফ আস অ্যাটেন্ড দ্য মিটিং, তো পুরো সেন্টেন্সে আমরা দেখছি কোথাও অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব? আগেই বলেছি প্রথম ক্লাসে যে পুরো সেন্টেন্সে দেখবে কোন টেন্সে রয়েছে, তো দেখতেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে প্রথমে আমরা ডিড বসাবো, কোথাও নোট নেই এইজন্য আমরা নোট দিব। তারপর এই যে বললাম অল অফ আস, দেখো তো এখানে কোথায় আছে অল অফ আস? এই যে এখানে আছে, তাহলে অল অফ আস এর পরিবর্তে সাবজেক্ট উই হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার পরের উদাহরণটা দেখো, নান অফ আস ক্যান সলভ দ্য প্রবলেম, কেউ এই সমস্যাটি সমাধান করতে পারে না। তাহলে আগে ফার্স্ট অফ অল আমরা আইডেন্টিফাই করব কোথায় অক্সিলারি ভার্ব রয়েছে। দেখছি এখানে ক্যান রয়েছে, তাহলে এখানে ক্যান আগে দিব। কোথাও নোট আছে কিনা ভালো করে দেখতে হবে এটা। তো পুরো সেন্টেন্সে দেখছি নান অফ আস ক্যান সলভ দ্য প্রবলেম, তাহলে এই যে নানের মধ্যে একটা নো রয়েছে, ওকে, এই জন্য আমরা নোট দিব না, কিন্তু নান অফ আস এই পুরোটার পরিবর্তে সাবজেক্ট উই বসবে, তাহলে ক্যান উই। এই তো आंसर হয়ে গেল ক্যান উই। আশা করি সবাই বুঝতে পারছো। এবার রুল নাম্বার 14 নিয়ে আমরা আলোচনা। আচ্ছা, আমরা পরের রুলস যেটা লিখেছি, রুল নাম্বার 14, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে অধিকাংশ সময় মেইন ক্লজ থেকে ট্যাগ কোশ্চেন করতে হয়। আর কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবা? কমপ্লেক্স সেন্টেন্স আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে ট্যাগ কোশ্চেন করা সম্ভব না, পরে আমরা আলোচনা করব। তো সহজ যেভাবে তুমি কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করবা সেটা হচ্ছে মাঝখানে দেখো কোমা থাকবে, তাহলে বুঝবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কোমার পরের অংশটুকু হচ্ছে মেইন ক্লজ হয় ইউজুয়ালি। তো তাহলে আমরা দেখব এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজ হচ্ছে আই উইল নট কাম। তাহলে এখান থেকে আমাদের ট্যাগ করতে হবে। তাহলে এখানে দেখতেছি অক্সিলারি ভার্ব রয়েছে উইল, উইল বসাইলাম। তারপরে দেখতেছি সরাসরি একটা নোট রয়েছে, তাহলে আমাদের নোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখন আই দিয়ে দিব, উইল আই, আই হচ্ছে সাবজেক্ট এজন্য। পরে আরেকটা উদাহরণ লিখেছি, when he came I was sleeping, যখন সে এসেছিল আমি ঘুমোচ্ছিলাম। তাহলে এটা মেইন ক্লজ হচ্ছে I was sleeping, তাহলে এটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে এখান থেকে ট্যাগ করব আমরা। তাহলে was এটা অক্সিলারি ভার্ব, was দিলাম, নোট নাই নোট দিলাম, was not I, এটা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো। এবার পরের রুলস লিখেছি, রুল নাম্বার 15 অর্থাৎ 15, মূল সেন্টেন্সে
আই অ্যাম ব্যবহৃত হলে, কোন সেন্টেন্সে যদি আই অ্যাম শব্দটি থাকে তাহলে সেটা কনভার্ট হয়ে আর নট আই হয়ে যায়, এটা মাথায় রাখবে সব সময়। তাহলে আমরা উদাহরণে লিখেছি আই অ্যাম 14 ইয়ার্স ওল্ড, তাহলে এই যে আই অ্যাম শব্দটি রয়েছে, তাহলে রুলস অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিব আর নট আই। খুবই সহজ একটা। পরেরটাও লিখছে আই এম হ্যাপি, তাহলে এটা একই হবে আর নট আই। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা রুল নাম্বার 16 নিয়ে আসব। আচ্ছা, পরের রুলস আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে যে দুটি সাবজেক্ট যদি বোথ ডট ডট এন্ড, অর্থাৎ বোথের পর কিছু শব্দ বসবে তারপরে এন্ড বসবে তারপর কিছু শব্দ বসবে, এরকম যদি থাকে তাহলে ট্যাগ পোরশন করার সময় সাবজেক্ট দিয়ে বসবে। এটা তো সিম্পল ওয়ে হয়ে গেল। এবার পরের অংশ দেখো, নট অনলি ডট ডট বাট অলসো, অর্থাৎ নট অনলি পরে কিছু শব্দ বসবে তারপরে বাট অলসো বসবে। তাহলে এটা দ্বারা যদি কোনো দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট ও তার পাশের ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হবে। আবার বলতেছি, নট অনলি বাট অলসো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে দ্বিতীয় সাবজেক্ট ও তার পাশের ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে একটা উদাহরণ লিখেছি, উদাহরণ অনুযায়ী আমরা আরো ভালো ক্লিয়ার হতে পারবো। প্রথমে দেখো যে বোথ রিয়া এন্ড প্রিয়া হ্যাভ অ্যারিড, প্রথম রুলসে মানে প্রথম অংশটুকু বোথ ডট ডট এন্ড থাকলে এটা আমরা তাহলে কি করব, প্রথমে অক্সিলারি ভার্ব দেব। এখানে হ্যাভ রয়েছে, হ্যাভ দিয়ে দিলাম, তারপর কোথাও নট নেই, হ্যাভ নট, তারপরে যে বললাম বোথ ডট ডট এন্ড থাকলে সাবজেক্ট দে হয়, তাহলে আমরা দে বসিয়ে দেব। তাহলে হ্যাভ নট দে। পরেরটা দেখো, not only Asif but also his friends are fond of football, তাহলে বলা হয়েছে not only but also থাকলে দ্বিতীয় সাবজেক্ট তার পাশের ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হবে। এটা হলো প্রথম সাবজেক্ট, এটা ফার্স্ট সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে his friend প্লুরাল ফর্ম মানে অনেকগুলো বন্ধু। তাহলে এখানে আমরা দ্বিতীয় সাবজেক্ট পেয়েছি, তাহলে দ্বিতীয় সাবজেক্টের পাশে যে ভার্ব থাকবে সেটা দ্বারা ট্যাগ করতে হবে। এখানে আর আছে, তাহলে আমরা আর নিয়ে নিব। এখানে হচ্ছে কোথাও নট নেই, নট দিয়ে দিলাম আর নট, আর হিজ ফ্রেন্ড যেহেতু একজন বন্ধু যদি হতো তাহলে হি দিতাম, কিন্তু হিজ ফ্রেন্ড মানে অনেকগুলো বন্ধু প্লুরাল ফর্ম, এইজন্য আমরা সাবজেক্ট দিয়ে বসাবো। তাহলে এটা হয়ে গেল আর নট দে। আশা করি সবাই বুঝতে পারছো। পরের যে রুলসটা লিখছি, রুল নাম্বার 17, সেটা হচ্ছে either of the boys, either of the girls, either of the student, either of the sister, অথবা either of the brothers, অথবা either of the teachers, যাই থাক এগুলোর পরিবর্তে সাবজেক্ট দে হোক, এটা শুধু মাথায় রাখবা। তাহলে আমরা উদাহরণ লিখেছি, either of the boys has lost his pen, অক্সিলারি ভার্ব আমরা এখানে দেখতে পাচ্ছি has রয়েছে, তাহলে has যদি আমরা প্রথমে বসাইলাম, কোথাও নোট নেই, নোট দিলাম, তারপরে যে বললাম either of the boys থাকলে কি হবে, দে হবে, দে বসাইলাম। কিন্তু এই সেন্টেন্স সবকিছু ঠিক থাকলো অ্যাকুরেট হয়নি, কারণ হচ্ছে সে গত ক্লাসে বলেছিলাম যে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় ওই সেন্টেন্সের ভার্ব প্লুরাল হবে, আর কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে। তো আমরা এখানে অলরেডি প্লুরাল সাবজেক্ট হয়েছে, তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলারই রয়ে গেছে, হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজ চেঞ্জ হয়ে প্লুরাল ভার্ব হ্যাভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে হ্যাভ বসিয়ে দিলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে, have not they। পরেরটা একই ঘটনা, অক্সিলারি ভার্ব এইটার পরিবর্তে আমরা আগেই দেখতে পাচ্ছি যে সাবজেক্ট দে আসবে, তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এটা চেঞ্জ হয়ে আর হয়ে যাবে, আর নট দে। আশা করি সবাই দুটো রুলস খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তারপরে গিয়ে বুঝতে না পারলে কমেন্টে জানাবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ধন্যবাদ। আচ্ছা, পরে যে রুলস লিখেছি সেটা হচ্ছে একটু দেখো, যে আই থিংক, হি থিংকস, আই গেস, আই ফিল, আই হোপ, এই যে শব্দগুলো রয়েছে এগুলো যদি থাকে তাহলে আমরা এগুলোর পরের ক্লজে ট্যাগ করব, এগুলো থাকলে পরের ক্লজে ট্যাগ করব। কিন্তু যদি এগুলোর পর যদি দ্যাট শব্দটি থাকে তাহলে দ্যাটের পূর্বের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হয়। দুইটা উদাহরণ লিখেছি দেখো, I think he is honest, ঠিক আছে, I think, I hope এগুলো থাকলে আমরা কি করব, বলা হচ্ছে পরের অংশ থেকে ট্যাগ করব। তাহলে পরের অংশ I think এর পরের অংশ হচ্ছে he is honest, এখান থেকে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব is রয়েছে, নোট নাই, নোট দিলাম,
আর সাবজেক্ট হচ্ছে হি, অ্যানসার হয়ে গেল ইজ নট হি। কিন্তু সমস্যা হচ্ছে যদি এই যে শব্দগুলো রয়েছে এগুলোর পরে যদি দ্যাট শব্দটি থাকে তাহলে এই দ্যাটের আগে থেকে আমাদের ট্যাগ করতে হবে, দ্যাটের পূর্বের যে অংশ রয়েছে সেখান থেকে ট্যাগ করব, আমরা পরে কিন্তু যাব না যদি দ্যাট কথাটি থাকে। তাহলে এখানে আমরা যদি ট্যাগ করতে চাই এখানে দেখতেছি যে এটা প্রেজেন্ট ফর্ম রয়েছে, থিংক রয়েছে, থিংকের পাস্ট ফর্ম হচ্ছে থট, আমরা এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে অক্সিলারি ভার্ব আমরা এখানে কি নিয়ে আসবো, টেন্স অনুযায়ী ডু নিয়ে আসবো। কোথাও নোট নাই এইজন্য নোট দিলাম, আর ডোন্ট আই অ্যানসার হয়ে গেল। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ডাজ কেন দিলেন না? ডাজ এই কারণে দিলাম না কারণ সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন রয়েছে, ডাজ শুধু দেওয়া যায় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, কিন্তু এখানে ফার্স্ট পারসন রয়েছে এইজন্য ডাজ না বসে ডু বসেছে। আশা করি সবাই বুঝতে পারছো। পরের রুলস আলোচনা করেছি ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি, এই জাতীয় যদি ক্লজের পর হু রিলেটিভ প্রোনাউন হিসেবে থাকে তাহলে হু এর ঠিক আগে নাউন বা প্রোনাউনটিকে সাবজেক্ট ধরে ট্যাগ করতে হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যানসার মানে আমরা একটা উদাহরণ লিখেছি, দেখো ইট ইজ আই হু অ্যাম এ টিচার, তাহলে আমরা কি করব, হুর আগের নাউন বা প্রোনাউনটিকে সাবজেক্ট ধরব। তাহলে আগে যদি আমরা এখানে দেখি নাউন নেই প্রোনাউন আছে, প্রোনাউনটা হচ্ছে আই, ওকে রেখে দিলাম। কিন্তু ভার্ব দিতে হবে হুর পরে, হুর পরে কি রয়েছে, অ্যাম রয়েছে, তাহলে নোট নেই নোট দিলাম, অ্যাম নট আই, এটা হয় অ্যানসার। কিন্তু অ্যানসার আমি কিছুক্ষণ আগে একটা রুলস লিখেছিলাম যে অ্যাম নট আই যদি হয় সেটার অ্যানসার কনভার্ট হয়ে আর নট আই হয়ে যায়, তাহলে এখানে অ্যাম নট আই না হয়ে আর নট আই হবে, তাহলে উপরেরটা ভুল নিচেরটা সঠিক। ওকে, আর একটা রুলস রয়েছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। আচ্ছা, আমরা লাস্ট যে রুল লিখেছি, আমরা প্রায় ট্যাগ কোশ্চেন করতে করতে প্রায় শেষে চলে আসছি। তো লাস্ট যে রুলসটা লিখেছি সেটা হচ্ছে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি ইতর প্রাণী, অর্থাৎ ইতর প্রাণী বলতে আরশোলা, টিকটিকি, কুকুর, বিড়াল এগুলোকে ইতরবাচক প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। তারপর ছোট শিশু, শিশুদের কিন্তু হি সি প্রোনাউন ফর্ম হয় না, সেটা হচ্ছে ইট হিসেবে বিবেচনা করা হয়। এবং জড় পদার্থ যেমন চেয়ার, টেবিল এগুলোকে, এবং মানুষের গুণের নাম, এই শব্দগুলো যদি এগুলোর পরিবর্তে সাবজেক্ট আকারে ইট বসে, এগুলো যদি কোথাও সাবজেক্ট আকারে থাকে তাহলে সেগুলোর পরিবর্তে ইট বসবে। আর এগুলো যদি প্লুরাল ফর্ম আকারে থাকে তাহলে আমরা কিন্তু সাবজেক্ট দে হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। যেমন একটা চেয়ার, একটি মাছ, একটি পাখি যদি এগুলো থাকে তাহলে ইট, আর যদি প্লুরাল ফর্ম আকারে অর্থাৎ একের অধিক থাকে তাহলে সাবজেক্ট দে বসবে। একটা উদাহরণ লিখেছি, দেখো এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা হচ্ছে দেখো আমরা প্রথমে দেখব যে টেন্সে কোথাও অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব কোথাও নেই, তাহলে আমরা দেখব কোন টেন্সে আছে। এই যে বাইটস প্রেজেন্ট ফর্ম, তাহলে পরিবর্তে আমরা কি বসাবো, ডাজ বসাবো। তারপরে হচ্ছে সেলডমের মধ্যে নট রয়েছে, এটা নেগেটিভ একটা শব্দ, তাহলে নট দেওয়ার প্রয়োজন নেই। এবং সাবজেক্টের দিকে আমরা আসি, এই বার্কিং ডগ, এই ডগ কিন্তু একটি রয়েছে, কয়টি, একটি, এই জন্য সাবজেক্ট আমরা ইট দিব এর পরিবর্তে, ডাজ ইট হয়ে গেল। পরেরটা ডেথ নোজ নো টাইম, ডেথ নোজ নো টাইম, তাহলে আমরা অক্সিলারি ভার্ব এখানে নাই, তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা কি বসাবো, প্রথমে ডাজ, নোট অর্থাৎ নো রয়েছে আর দেওয়ার প্রয়োজন নাই, আর ডেথ হচ্ছে পরিবর্তে ইট বসে, অ্যানসার হয়ে গেল ডাজ। তো আমরা ট্যাগ কোশ্চেন প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছি এবং আগামী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যে কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন, আমি সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।